বিদেশ টাইমস অর্থ বাণিজ্য প্রতিদিনে সবাইকে স্বাগত। প্রতিদিনের মতো আজকেও আমরা অনেকগুলো পত্রিকা নিয়ে আপনাদের কাছে হাজির হয়েছি। তার মধ্যে বণিক বার্তায় একটি স্পেশাল প্রতিবেদন তারা করেছে। তাদের প্রতিবেদন অনুযায়ী যেটা আমরা দেখতে পাচ্ছি যে যুক্তরাষ্ট্র থেকে অনেক বেশি রেমিটেন্স বাংলাদেশে আসছে। যে পরিমাণ রেমিটেন্স আসার কথা তার থেকেও অনেক বেশি রেমিটেন্স আসছে। যুক্তরাষ্ট্রের সেন্সাস ব্যুরোর তথ্য মতে যুক্তরাষ্ট্রে প্রায় 2021 সালে তাদের তথ্য মতে যুক্তরাষ্ট্রে 2,64,000 লোক বাস করে বাংলাদেশি। তার মধ্যে 1,52,000 লোক কর্মসংস্থানের সঙ্গে জড়িত। তো বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী চলতি অর্থ বছরে 2022-23 অর্থ বছরে প্রথম 10 মাসে প্রায় 304 কোটি 73 লাখ ডলার বাংলাদেশে এসেছে, যেটি গড় মাথাপিছু প্রায় $2,000 বেশি প্রতি মাসে রেমিটেন্স পাঠিয়েছে। তো এই খবরে যেটি উল্লেখযোগ্য বিষয় হচ্ছে যে প্রবাসী বাঙালিরা যারা যুক্তরাষ্ট্রে বসবাস করেন তাদের পক্ষে তাদের প্রতি মাসের ব্যয় মিটিয়ে $2,000 দেশে পাঠানো প্রায় অসম্ভব। এই খবরটির যদি গভীরে আমরা যাই তাহলে আপনাদেরকে আরও বিস্তারিত জানাতে পারবো। উন্নত জীবনযাপনের আমেরিকান ড্রিম চোখে প্রতি বছর যুক্তরাষ্ট্রে পাড়ি জমাচ্ছে বহু সংখ্যক বাংলাদেশি। যুক্তরাষ্ট্রের সেন্সাস ব্যুরোর সর্বশেষ প্রকাশিত তথ্য অনুযায়ী 2021 সালের শেষে সেখানে বসবাসরত বাংলাদেশের সংখ্যা ছিল প্রায় 2,64,000। এর মধ্যে কর্মসংস্থান হয়েছে 1,52,000-এর কিছু বেশি। দেশটিতে বসবাসরত বাংলাদেশিদের খানা পিছু গড় বার্ষিক আয় $68,000 কিছু কম। ইউএস ব্যুরো অব লেবার স্ট্যাটিস্টিক্সের হিসাব অনুযায়ী দেশটিতে 2021 সালে খানা পিছু গড় ব্যয় ছিল প্রায় $67,000। তার মানে 68 গড় বার্ষিক আয় $68,000 এবং গড় বার্ষিক ব্যয় $67,000। তাহলে কিভাবে সম্ভব $2,000 মাথাপিছু $2,000 বাংলাদেশে পাঠানো? এটি এই খবরটিতে বলছে। সে অনুযায়ী যুক্তরাষ্ট্রে বসবাসরত বাংলাদেশি খানাগুলোর উপার্জনকারী গোটা বছর জুড়ে আয় করেছেন দেশটির গড় খানাপিছু ব্যয়ের চেয়ে সামান্য বেশি। এই হিসাব আমলে নিয়ে বাংলাদেশের পরিবারগুলো উদ্বৃত্ত বা সঞ্চয় খুব বেশি হওয়ার কথা না। যদি যুক্তরাষ্ট্র প্রবাসী বাংলাদেশিরাই এখন দেশের রেমিটেন্সের সবচেয়ে বড় উৎস। বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী চলতি 2022-23 অর্থ বছরের প্রথমে 10 মাসে জুলাই-এপ্রিল যুক্তরাষ্ট্র থেকে বাংলাদেশের রেমিটেন্স এসেছে 304 কোটি 73 লাখ 70 হাজার ডলার। সে অনুযায়ী যুক্তরাষ্ট্র থেকে প্রত্যেক বাংলাদেশি প্রতি মাসে গড়ে $2,000 রেমিটেন্স পাঠিয়েছে বাংলাদেশ। যদিও সেখানে বসবাসরত বাংলাদেশিদের বক্তব্য হলো প্রতি মাসে জীবনযাপনের ব্যয় বহন করে দেশে $2,000 পাঠানো বেশিরভাগ বাংলাদেশি প্রবাসীর পক্ষেই প্রায় অসম্ভব। অনেক আগে থেকেই যুক্তরাষ্ট্র থেকে আসা রেমিটেন্সকে সন্দেহের চোখে দেখে আসছেন ব্যাংক নির্বাহীরা। দেশের একাধিক ব্যাংকের শীর্ষ নির্বাহীর সঙ্গে কথা বলে জানা গেছে যুক্তরাষ্ট্র থেকে যে পরিমাণ রেমিটেন্স আসছে সেটি দেখে তারা নিজেরাও বিস্মিত। হঠাৎ করে দেশটি থেকে রেমিটেন্স প্রবাহের যে প্রবৃদ্ধি হয়েছে সেটি বাস্তবতার সঙ্গে সঙ্গতিপূর্ণ নয়। ব্যাংকগুলো মানি এক্সচেঞ্জের প্রতিষ্ঠান থেকে রেমিটেন্স কিনে নেয়। মানি এক্সচেঞ্জ প্রতিষ্ঠান কী প্রক্রিয়ায় প্রবাসী বাংলাদেশিদের কাছ থেকে ডলার কিনছে সেটি জানা সম্ভব নয়। নাম অপ্রকাশিত রাখার শর্তে দেশের প্রথম প্রজন্মের একটি বেসরকারি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক বণিক বার্তাকে বলেন, বাংলাদেশের তৈরি পোশাকের প্রধান গন্তব্য হল যুক্তরাষ্ট্র। দেশটি এখন রেমিটেন্সেরও প্রধান উৎস। দেশে ডলারের দর ভিন্ন হওয়ায় ব্যবসায়ীদের কেউ কেউ রপ্তানি আয়ের অর্থ রেমিটেন্স হিসাবে আনতে পারেন। রেমিটেন্সে ডলারের দর রপ্তানি আয়ের চেয়ে বেশি। আবার রেমিটেন্সের উপর সরকারের 2.5% প্রণোদনা রয়েছে। ব্যাংকারদের একাংশ সন্দেহ রেমিটেন্সের উৎস হিসেবে যুক্তরাষ্ট্রের শীর্ষস্থানে উঠে আসার পেছনে অর্থ পাচারের যোগসাজশ থাকলেও থাকতে পারে। তাদের ভাষ্যমতে এমনও হতে পারে কেউ হয়তো কালো টাকা যুক্তরাষ্ট্রের গোপনে পাচার করে সেটি আবার রেমিটেন্স হিসেবে দেশে ফেরত আনছেন বৈধ আয় হিসেবে। এই বিষয়ে আরও গভীর গিয়ে খতিয়ে দেখা প্রয়োজন বলে মনে করছেন তারা। বিষয়টি নিয়ে বাংলাদেশ ব্যাংকের পর্যবেক্ষণ জানতে যোগাযোগের চেষ্টা করেও আর্থিক খাতের
নিয়ন্ত্রণ সংস্থাটির মুখপাত্র মোহাম্মদ মিজবার হকের বক্তব্য পাওয়া সম্ভব হয়নি। অনুসন্ধান ও তদন্তের ভিত্তিতে নিশ্চিত হওয়ার আগ পর্যন্ত এ বিষয়ে এখনো কিছুই বলা ঠিক হবে না বলে মনে করছে দুর্নীতি দমনে নিয়োজিত সংস্থার আইনজ্ঞরা। দুর্নীতি দমন কমিশনের প্যানেলভুক্ত আইনজীবী মোহাম্মদ খুরশিদ আলম বনিকবার্তাকে বলেন, যুক্তরাষ্ট্রে অবস্থানরত বাঙালিদের বেশিরভাগ শিক্ষার্থী, তাদের পক্ষে প্রতি মাসে লক্ষাধিক টাকা দেশে পাঠানো অসম্ভব। যারা যেখানে স্থায়ীভাবে বসবাস করছে তাদের পক্ষে জীবনযাত্রার ব্যয় নির্বাহ করে এভাবে হাজার হাজার ডলার পাঠানোর যুক্তিসঙ্গত কারণ নেই। তবে বাংলাদেশিদের কেউ এখান থেকে অবৈধভাবে উপার্জিত অর্থ যুক্তরাষ্ট্রে হুন্ডি করে পাঠিয়ে তার রেমিটেন্স আকারে বৈধ করছেন কিনা এই বিষয়ে অনুসন্ধান করে দেখতে হবে। অনুসন্ধানের ভিত্তিতে সম্পূর্ণ নিশ্চিত না হওয়া পর্যন্ত বলা যাবে না। বণিকবার্তার গুরুত্বপূর্ণ আরেকটি খবর হচ্ছে, যুক্তরাষ্ট্র থেকে 82 টাকা দরে চিনি কিনবে সরকার। বাংলাদেশ ট্রেডিং কর্পোরেশন টিসিবি তারা এই চিনি ক্রয় করবে যুক্তরাষ্ট্র থেকে। এই খবরের যদি বিস্তারিত আমরা পড়ি, ট্রেডিং কর্পোরেশন অফ বাংলাদেশের জন্য যুক্তরাষ্ট্র থেকে 66,27,21,250 টাকায় 12,500 টন চিনি কিনবে সরকার। এতে প্রতি কেজি চিনির দাম পড়বে 82 টাকা 86 পয়সা। গতকাল ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির ৭তম সভায় এ সংক্রান্ত একটি প্রস্তাব অনুমোদন করা হয়। সভায় সভাপতিত্ব করেন অর্থমন্ত্রী মুস্তফা কামাল। সভা শেষে মন্ত্রিপরিষদ বিভাগের অতিরিক্ত সচিব সাইদ মাহবুব খান সাংবাদিকদের বিষয়টি নিশ্চিত করেন। সভা কমিটি অনুমোদনের জন্য 10টি প্রস্তাব তুলে ধরা হয় বলে জানান তিনি। এসব প্রস্তাবের মধ্যে কৃষি মন্ত্রণালয়ের 4টি, শিল্প মন্ত্রণালয়ের 3, বাণিজ্য মন্ত্রণালয়ের 1, স্থানীয় সরকার বিভাগের 1, মন্ত্রণালয়ের একটি প্রস্তাব ছিল। বণিকবার্তায় আরেকটি গুরুত্বপূর্ণ খবর এসেছে, সেটি হচ্ছে ওষুধ প্রশাসনের বৈঠক হয়েছে। যে ওষুধ কোম্পানিগুলো যেভাবে ওষুধের দাম বাড়িয়েছে, তো বৈঠকে বলা হয়েছে যে ওষুধের দাম বাড়ালেই তারা ব্যবস্থা নেবে। এই খবরটি যদি আমরা বিস্তারিত আরও জানতে চাই, ওষুধ প্রশাসনের বৈঠক, বেশি দামে ওষুধ বিক্রি করলেই ব্যবস্থা। কাঁচামালের দাম বৃদ্ধি, আমদানি সংকট, ডলারের মূল্য বৃদ্ধি সহ নানা কারণ দেখিয়ে গত বছর অত্যাবশ্যকীয় ওষুধ সহ বেশ কয়েক জেনেরিক ওষুধের দাম বাড়ানো হয়। ওষুধ ভেদে 13 থেকে 75% পর্যন্ত দাম বাড়ানো হয়। ওষুধ সহ বিভিন্ন চিকিৎসা উপকরণের অত্যাধিক মূল্য বৃদ্ধি জনজীবনের তীব্র হারে অসন্তোষ ও দুর্ভোগ বেড়েছে। এর মধ্যে বিষয়টি নিয়ে প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে নির্দেশনা দেওয়া হয়েছে ওষুধ প্রশাসন অধিদপ্তরকে। বিষয়টি উল্লেখ করে গতকাল একটি সভা করেছে অধিদপ্তর। সেই বৈঠকে বেশি দামে ওষুধ বিক্রি করলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার সিদ্ধান্ত হয়েছে। ওষুধ প্রশাসনের অধিদপ্তরের মহাপরিচালক মেজর জেনারেল ডক্টর মোহাম্মদ ইউসুফের সভাপতিত্বে সভায় বাংলাদেশ ওষুধ শিল্প সমিতি, ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, কনজিউমার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ, ক্যাব, জাতীয় নিরাপত্তা গোয়েন্দা পুলিশের বিশেষ শাখা এসবি, সরকার এবং ওষুধ শিল্পের বিভিন্ন প্রতিষ্ঠানের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। সভায় ওষুধের দামের বিষয়ে বর্তমান পরিস্থিতি নিয়ে আলোচনা হয়েছে বলে সাংবাদিকদের জানিয়েছেন মহাপরিচালক মোহাম্মদ ইউসুফ। তিনি জানান, দামের বিষয়ে আমরা সবার সঙ্গে কথা বলেছি। 117টি ওষুধের দাম অধিদপ্তর থেকে নির্ধারণ করা হয়। বাকি দাম সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের প্রস্তাবে অনুমোদন দেওয়া হয়। তবে দামের উপর নতুন করে লিখে স্টিকার বা ঘষামাজা করা যাবে না। গত বছর যেসব ওষুধের দাম বাড়ানো হয়েছে সেক্ষেত্রে সংশ্লিষ্ট ওষুধের উৎপাদন প্রক্রিয়ার বিস্তারিত খরচ আমরা বিশ্লেষণ করেছি। এক্ষেত্রে উৎপাদন ও যাবতীয় খরচ বাদ দিয়ে আমরা 10 থেকে 11% লাভ দিয়ে দাম অনুমোদন করেছি। কোথাও ফার্মেসি যদি নির্ধারিত দামের চেয়ে বেশি বিক্রি করে থাকে তাহলে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের নিবন্ধন বাতিল করা হবে। মহাপরিচালক বলেন, সারা দেশে আমাদের লোকবল সংকট রয়েছে আর 2,02,000 ফার্মেসি রয়েছে দেশে। স্বল্প সংখ্যক লোকবল দিয়ে পরিদর্শনভাবে নিয়মিত পরিদর্শন ও পর্যবেক্ষণ করা কঠিন। এ বিষয়ে আমরা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর ও আইন শৃঙ্খলা বাহিনীকে সহযোগিতা করার জন্য অনুরোধ করেছি। দৈনিক যুগান্তর একটি গুরুত্বপূর্ণ খবর তারা ছেপেছে, বিএডিএস এর গবেষণা, যে করোনার আঘাতে ঢাকায় নতুন দরিদ্র 51%। খবরের বিস্তারিত যদি আমরা যাই, করোনায় ঢাকায় নতুন দরিদ্র 51%। রাজধানী ঢাকার দরিদ্রের মধ্যে 51% নতুন করে দরিদ্র হয়েছেন করোনার ধাক্কায়।
চাকরি ও ব্যবসা হারিয়ে এই পরিণতি বরণ করেন তারা। করোনার আগে তারা দরিদ্র সীমার উপরে থাকলেও মহামারীর সময় নিচে নেমে আসেন। সেই সঙ্গে রাশিয়া ইউক্রেনের যুদ্ধ 30 লাখ মানুষকে নতুন করে দারিদ্র্যের দিকে ঠেলে দিয়েছে। নতুন এই গবেষণা উঠে এসেছে এমন তথ্য। বাংলাদেশ উন্নয়ন গবেষণা প্রতিষ্ঠানের BIDS 2 দিনব্যাপী বার্ষিক গবেষণা সম্মেলনের প্রথম দিনে এসব তথ্য তুলে ধরা হয়। বুধবার রাজধানীর লেকশোর হোটেলে এই সম্মেলনের আয়োজন করা হয়। সংস্থাটির মহাপরিচালক ডক্টর বিনায়ক সেনের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পরিকল্পনা মন্ত্রী M.A. মান্নান। বিশেষ অতিথি ছিলেন প্রতিমন্ত্রী ডক্টর শামসুল আলম। অতিথি ছিলেন পরিকল্পনা সচিব সত্যজিৎ কর্মকার। প্রথম দিনে প্রায় 10টি গবেষণাপত্র উপস্থাপন করা হয়। ডক্টর বিনায়ক সেন বলেন, ঢাকার মোট দরিদ্রের 50% নতুন দরিদ্র, যারা নিম্ন মধ্যবিত্ত থেকে নেমে গেছেন। এই শ্রেণীর উপর আমাদের খেয়াল রাখতে হবে। তিনি আরও বলেন, করোনা পরবর্তী সময়ে দারিদ্র্য কমাতে আত্মকর্মসংস্থান বড় ভূমিকা রেখেছে। যাদের আর্থিক সঞ্চয় ছিল তারা সেটি ভেঙে নিজের কর্মসংস্থানের জন্য কাজে লাগিয়েছেন। তাছাড়া আধুনিক প্রযুক্তি, বিশেষ করে মোবাইল আর্থিক সেবা বা MFS দারিদ্র্য কমিয়ে আনতে সহায়তা করেছে। ঢাকার 2046টি থানার উপর জরিপ করে BIDS এই গবেষণা করেছে। এতে উল্লেখ করা হয়, করোনার আগে অর্থাৎ 2019 সালে দরিদ্র খানা বা পরিবারের আয়ের 33.60% এসেছে আত্মকর্মসংস্থান থেকে। গত বছর সেটি বেড়ে 38%, 56% হয়েছে। শেয়ার বাজারের একটি গুরুত্বপূর্ণ খবর রয়েছে প্রথম আলোতে। শেয়ার বাজারে লেনদেনের বেশিরভাগ কোম্পানি 28% লেনদেন হয়েছে বিমা কোম্পানিগুলো, যেখানে শীর্ষ 10 কোম্পানির যে দাম বৃদ্ধি পেয়েছে তার মধ্যে 60টি কোম্পানি রয়েছে বিমা কোম্পানি। তো এই খবরের গভীরে যদি আমরা যাই, শেয়ার বাজারের লেনদেন 1/4 বিমা কোম্পানির দখলে। দেশের শেয়ার বাজারে চলছে বিমা কোম্পানির শেয়ারের দাপট। প্রধান শেয়ার বাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ DSE গতকাল বুধবার লেনদেনের 1/4 বা 28% ছিল বিমা খাতের কোম্পানি। আবার DSE-তে মূল্যবৃদ্ধির শীর্ষ 10 কোম্পানির মধ্যে 7টি ছিল বিমা কোম্পানি। বাজার সংশ্লিষ্টরা বলেছেন, শেয়ার বাজারে এখনও বড় মূলধনী বেশিরভাগ কোম্পানির শেয়ারের দাম সর্বনিম্ন মূল্যান্তর বা ফ্লোর প্রাইসে আটকা আছে। ফলে বড় মূলধনী শেয়ারের বিনিয়োগকারীদের আগ্রহ কম। অন্যদিকে বিমা খাতের কোম্পানিগুলোর স্বল্প মূলধনী। এছাড়া মোটর বিমা বাধ্যতামূলক করা সহ প্রবাসে শ্রমিক পাঠানোর ক্ষেত্রে বিমা সুবিধা চালু করা হচ্ছে বলে বাজারে খবর ছড়িয়ে পড়েছে। এসব খবরের কারণে গত কয়েকদিনে বিমা খাতের শেয়ারের প্রতি বিনিয়োগকারীদের বাড়তি আগ্রহ তৈরি হয়েছে। তাতে তালিকাভুক্ত বিমা কোম্পানির শেয়ারের মূল্যবৃদ্ধির পাশাপাশি লেনদেনও বেড়েছে। বর্তমান দেশের শেয়ার বাজারে তালিকাভুক্ত বিমা কোম্পানির সংখ্যা 57। এর মধ্যে গতকাল লেনদেন হয়েছে 56টি। লেনদেন হওয়া বিমা কোম্পানিগুলোর মধ্যে 49টির দাম বেড়েছে, কমেছে 1টি, আর অপরিবর্তিত ছিল 6টির দাম। ব্রোকারেজ হাউস লঙ্কা বাংলা সিকিউরিটিজ বাজার প্রতিবেদন তথ্য অনুযায়ী গতকাল DSE-র মোট লেনদেনের মধ্যে 15% ছিল সাধারণ বিমা কোম্পানির টাকার অঙ্কে, যার পরিমাণ ছিল 100 কোটি। আর DSE-র মোট লেনদেনের 13% ছিল জীবন বিমা কোম্পানির টাকার অঙ্কে, যার পরিমাণ প্রায় 90 কোটি টাকা। দুই ধরনের বিমা কোম্পানি মিলিয়ে গতকাল লেনদেনের পরিমাণ 190 কোটি টাকা, যা মোট লেনদেনের 28%। নাম প্রকাশ না করার সত্ত্বে শীর্ষস্থানীয় একটি ব্রোকারের হাউসের প্রধান নির্বাহী বলেন, স্বল্প মূলধনী কোম্পানি হওয়ায় বিমার শেয়ার নিয়ে সহজে কারসাজি ঘটানো যায়। নাম প্রকাশ না করার সাথে শীর্ষস্থানীয় একটি ব্রোকারেজ হাউসের প্রধান নির্বাহী বলেন, স্বল্প মূলধনী কোম্পানি হওয়ায় বিমার শেয়ার নিয়ে সহজে কারসাজির ঘটনা ঘটানো যায়। এমনিতেই বাজারে বিমা খাত নিয়ে কিছু খবর ছড়িয়ে পড়েছে। সেসব খবরকে সামনে রেখে কিছু কারসাজিকারক আবার সক্রিয় হয়ে উঠেছেন। বিমার শেয়ারের উত্থানের এই দিনে বাজারে সূচক সামান্য বাড়লেও লেনদেনের আগে দিনের চেয়ে কমেছে। DSE-র প্রধান সূচক DSE গতকাল 4 পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে 6281 পয়েন্ট। দিন শেষে এ বাজারের লেনদেনের পরিমাণ ছিল 712 কোটি টাকা, যা আগের দিনের চেয়ে 32 কোটি টাকা কম। অর্থ বাণিজ্যের আরেকটি গুরুত্বপূর্ণ খবর রয়েছে, আন্তর্জাতিক একটি খবর। সেটি হলো পাকিস্তানের এমনিতেই অর্থনৈতিক দুরবস্থা। এই অবস্থায় তারা IMF-এর কাছ থেকে প্রায় 3 মাস থেকে কোনো কিস্তি পাচ্ছে না।
এই জন্য তারা আবার চীনের দিকে তাদের দেশের অর্থনীতিবিদরা পরামর্শ দিচ্ছেন যে চীনের কাছ থেকে আর্থিক সহায়তা নেওয়ার জন্য। তো এই খবরের গভীরে যদি যাই, এই খবরটি ছাপানো হয়েছে প্রথম আলোর অর্থ বাণিজ্য পাতায়। ঋণের জন্য চীনের কাছে যেতে পারে পাকিস্তান। 3 মাসের বেশি সময় ধরে আন্তর্জাতিক মুদ্রা তহবিল বা IMF এর ঋণের কিস্তি পাচ্ছে না পাকিস্তান। ফলে অর্থনৈতিক সংকটের মধ্যে থাকা দেশটির সংকট দিন দিন আরও প্রকট হচ্ছে। এই অবস্থায় IMF দ্রুত সময়ে ঋণের অর্থ ছাড় না করলে সংকট মেটাতে পাকিস্তানকে চীনের কাছে যাওয়ার পরামর্শ দিয়েছে দেশটির অর্থনীতিবিদরা। পাকিস্তানের সরকারি কর্মকর্তারাও এমন উদ্যোগ নেওয়ার আভাস দিয়ে বলেছেন, বর্তমান পরিস্থিতিতে IMF এর ঋণ কর্মসূচিকে পুনরায় চালু করবে, নয়তো তা বাতিল করা হবে। যদি IMF দ্রুত ঋণের অর্থ না দেয়, তবে সংকট মেটাতে দেশটির চীনের কাছে যাওয়া ছাড়া আর কোনো উপায় থাকবে না। ঋণের কিস্তি হিসেবে গত বছর নভেম্বরে $110 কোটি পাওয়ার কথা ছিল পাকিস্তানের। নগদ ফাইন্যান্স নামে একটি প্রতিষ্ঠান চূড়ান্ত অনুমোদন পেয়েছে বাংলাদেশ ব্যাংক থেকে। নগদ ফাইন্যান্সের বোর্ড অফ ডিরেক্টরে যারা রয়েছেন, যারা মালিক রয়েছেন, তারা মোবাইল ব্যাংকিং নগদ প্রতিষ্ঠানেরই বিনিয়োগকারী। তো এই খবরটি প্রথম আলোতে আমরা পেয়েছি। প্রথম আলোতে যদি এই খবরের বিস্তারিত জানাতে চাই, চূড়ান্ত অনুমোদন পেল নগদ ফাইন্যান্স। নগদ ফাইন্যান্স PLC নামের নতুন একটি আর্থিক প্রতিষ্ঠান চূড়ান্ত অনুমোদন দিয়েছে বাংলাদেশ ব্যাংক। গতকাল এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেছে বাংলাদেশ ব্যাংক। এর আগে বাংলাদেশ ব্যাংকের পরিচালনা পর্ষদ নগদ ফাইন্যান্সকে চূড়ান্ত অনুমোদন দেওয়ার সিদ্ধান্ত নেয়। এর ফলে নগদ ফাইন্যান্সের অর্থায়নে ব্যবসা পরিচালনার ক্ষেত্রে আর কোনো বাধা থাকলো না। কেন্দ্রীয় ব্যাংকের প্রজ্ঞাপনে বলা হয়েছে, নগদ ফাইন্যান্সের ঠিকানা রাজধানী বনানী, কামাল, আতাতুর্ক, ডেল্টা, ডালিয়া টাওয়ার। একই ঠিকানা মোবাইল আর্থিক সেবাদাতা প্রতিষ্ঠান নগদেরও। আর্থিক প্রতিষ্ঠান নগদ ফাইন্যান্সের পরিচালনা পর্ষদে রয়েছে মোবাইল আর্থিক সেবা প্রতিষ্ঠান নগদের মালিকানা থাকা ব্যক্তি ও প্রতিষ্ঠান।